প্রতিটি রাত একটা ডায়েরি, প্রতিটি পৃষ্ঠা এক একটি আতঙ্ক। ডায়েরি অফ ডার্কনেস, বিডি। ডায়েরি অফ ডার্কনেস, বিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং রক্ত জমাট ভয়ের দাওয়াত। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। প্রিয় লিসেনার্স, দেশ ও দেশের বাইরে যেখানেই থাকেন না কেন, এই শনি রাতে আপনাদের ডায়েরি খুলে আবার হাজির হলাম নতুন দুটি ঘটনার আখ্যান নিয়ে। এই এপিসোডের দুটি ঘটনা পাঠিয়েছেন যথাক্রমে নাইমুল ইসলাম ভাই ফরিদপুর থেকে এবং জান্নাতুল রহমান আপু বাগেরহাট থেকে। ঘটনার ভয়াবহতা এমন যে শুধু কান নয়, হৃদয়ের স্পন্দনও থেমে যাবে কিছু সময়ের জন্য। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, আমাদের ডায়েরি অফ ডার্কনেস বিডিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে ভয় শুধুই বাস্তব। ভয় জগতের প্রিয় শ্রোতা ও পাঠক, ডায়েরি অফ ডার্কনেস বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার সোদা মাটিতে মিশে থাকা দুটো সত্যিকারের গা শিউরে ওঠা ঘটনা। এই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়েছেন নাইমুল ইসলাম এবং জান্নাতুল রহমান দম্পতি। চলুন দেরি না করে ডুব দেওয়া যাক অন্ধকারের অতল গহ্বরে। প্রথম ঘটনা, তারাহাজির বিল ও এক জেলের উপাখ্যান। এই ঘটনাটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দামোদরদি গ্রামের এমদাদুল ওরফে এমদা নামের এক ব্যক্তিকে ঘিরে। 10-12 বছর আগে এমদা ভাই এই গ্রামে এসে বসতি স্থাপন করেন। তিনি ছিলেন একজন চুপচাপ, পরোপকারী ও শক্তিশালী মানুষ। বর্ষাকালে তার একমাত্র নেশা ও পেশা ছিল মাছ ধরা। দিনরাত 24 ঘন্টাই তিনি মাছের পেছনে ছুটতেন। সময়টা ছিল 2016 বা 2017 সালের বর্ষাকাল। এমদা ভাইয়ের একটি ছোট ডিঙি নৌকা আর একটি শক্তিশালী চার্জার লাইট ছিল, যা নিয়েই তিনি রাতের আঁধারে বিলের গভীরে মাছ ধরতে যেতেন। সেই রাতেও তিনি তারাহাজির বিলে মাছ ধরছিলেন। হাতে ছিল টেঁটা আর সেই শক্তিশালী টর্চ লাইট। হঠাৎই তার চোখে পড়ল বিশাল এক গজার মাছ। এত বড় গজার মাছ সচরাচর দেখা যায় না। মাছটিকে দেখে সেটিকে শিকার করার লোভ সামলাতে পারলেন না তিনি। নৌকা থেকে নেমে টেঁটা হাতে ধীরে ধীরে মাছটির দিকে এগিয়ে যেতে লাগলেন। মাছটিও যেন তাকে ইশারায় ডাকছিল, একটু একটু করে গভীর পানির দিকে এগিয়ে যাচ্ছিল। এমদা ভাইয়ের তখন কোনো হুঁশ ছিল না যে তিনি কোমর পানি পেরিয়ে বুক পানিতে নেমে এসেছেন। যখন তিনি টেঁটা নিক্ষেপ করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার ডিঙি নৌকার ওপর কারামার করে কিছু ভাঙার শব্দ শুনতে পেলেন। পেছনে টর্চ না ঘুরিয়েই তিনি দেখলেন তার নৌকার ওপর দুটি খর্বা আকৃতির ছাগল ছানার মতো কালো কুচকুচে অবয়ব বসে তার ধরা মাছগুলো খাচ্ছে। এ দৃশ্য দেখে তার মাথায় রক্ত চড়ে গেল। তিনি গজার মাছের চিন্তা বাদ দিয়ে ওই মেছো পিশাচ দুটোকে শায়েস্তা করার জন্য নৌকার দিকে এগিয়ে যেতে লাগলেন। তিনি জানতেন আলো ফেললেই ওরা পালিয়ে যাবে, তাই অন্ধকারে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি যেই তাদের কাছাকাছি পৌঁছে টেঁটা ছুঁড়তে যাবেন, অমনি তার পেছনে পানির মধ্যে বিশাল এক আলোড়ন সৃষ্টি হল। পেছনে তাকিয়ে তিনি দেখলেন সেই বিশাল গজার মাছটি প্রায় অর্ধেক শরীর পানির উপরে তুলে তার দিকেই তেড়ে আসছে। সামনে দুটো পিশাচ আর পেছনে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো সেই মাছ। কি করবেন বুঝে ওঠার আগেই মাছটি তার ওপর আক্রমণ করে বসল। এমদা ভাইয়ের হাত থেকে টেঁটা ছিটকে পানিতে পড়ে গেল। আর ঠিক তখনই নৌকার উপরের অবয়ব দুটো তিনটে হয়ে গেল এবং তিনজন মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা তাকে টেনে বিলের আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এমদা ভাই তার হাতে থাকা শক্তিশালী টর্চ লাইটটি দিয়েই আঘাত করে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। যখন তিনি প্রায় অচেতন হয়ে পড়ছিলেন, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি। আজানের শব্দ কানে পৌঁছানো মাত্রই একটি অবয়ব মানুষের গলায় বলে উঠল, আজ বেঁচে গেলি রে এমদা, অনেক দিন ধরে তোকে চোখে চোখে রেখেছিলাম। আজানের জন্য তোকে কিছু করতে পারলাম না, কিন্তু মনে রাখিস আবার আসবো। এই কথা বলে চোখের পলকে তারা মিলিয়ে গেল। এমদা ভাই কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফেরেন, কিন্তু এই ঘটনার মর্মান্তিক পরিণতি যেন তার জন্য অপেক্ষা করছিল। বছরখানেক পর বাড়ির পাশের বাগানে নিজের গরুকে মৌমাছির চাক থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হন। শত শত মৌমাছির হুলের বিষে তার শরীর নীল হয়ে যায় এবং কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক অপার্থিব আক্রমণ থেকে বেঁচে গেলেও শেষ রক্ষা তার হয়নি। দ্বিতীয় ঘটনা, যে বাড়িতে ভাড়া লাগতো না। এই ঘটনাটি বাগেরহাটের কচুয়া থানার মরিয়ম খালার পরিবারের সাথে ঘটেছিল। ঘটনাটি আমাদের জানিয়েছেন জান্নাতুল রহমান আপু, যার মায়ের চাচাতো বোন এই মরিয়ম খালা। মরিয়ম খালার স্বামী তেমন কোনো কাজ করতেন না, সহায় সম্পত্তি যা ছিল সব শেষ। এমন আর্থিক দুরবস্থার মধ্যে তারা খবর পেলেন এক বাড়ির, যেখানে কোনো ভাড়া লাগবে না। বাড়ির মালিক পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন, শুধু বাড়িটা দেখাশোনা করার জন্য কাউকে রাখতে চান। এমন সুযোগ পেয়ে মরিয়ম খালা ও তার স্বামী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সেই বাড়িতে উঠে পড়েন। কিন্তু পাড়া প্রতিবেশীরা তাদের বারবার নিষেধ করেছিল। তারা বলেছিল, এই বাড়িতে থেকো না, বিপদে পড়বে। বাড়ির মালিক ভয়ে পরিবার নিয়ে পালিয়েছে। কিন্তু অসহায় পরিবারটির আর কোনো উপায় ছিল না। প্রথম কিছুদিন সব ঠিকঠাক ছিল, এরপর শুরু হয় উপদ্রব। রাতের বেলা টিনের চালে ছোট ছোট ঢিলের শব্দ হতো। দিন দিন সেই ঢিলের আকার আর শব্দের তীব্রতা বাড়তে লাগলো। বাইরে বেরিয়ে কিছুই দেখা যেত না। এরপর শুরু হলো আরও ভয়ঙ্কর ঘটনা। গভীর রাতে যখন তার স্বামী বাইরে, তখন ঠিক তার স্বামীর কণ্ঠেই বাইরে থেকে কেউ ডাকত, মরিয়ম, ও মরিয়ম, দরজা খোলো। দরজা খুলে তিনি কাউকেই দেখতে পেতেন না। প্রতিবেশীদের কাছে এসব কথা বললে তারা শুধু বলতো, চলে যাও, এখনো সময় আছে। কিন্তু কোথায় যাবেন তারা? এর কিছুদিন পরেই ঘটল সেই হৃদয় বিদারক ঘটনা। তাদের ছোট ছেলে মাহিন হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে নতুন খোঁড়া একটি ডোবার কাদায় তাকে পাওয়া গেল। ছোট্ট শরীরটা উপুর হয়ে কাদায় পড়েছিল। তাকে এমনভাবে চেপে ধরে হত্যা করা হয়েছিল যে মনে হচ্ছিল কেউ সমস্ত শক্তি দিয়ে তাকে কাদার মধ্যে পুঁতে ফেলেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বুঝতে মরিয়ম খালার বাকি ছিল না। কলিজার টুকরা সন্তানকে হারানোর পর তারা বুঝতে পারলেন এই বাড়ি তাদের জন্য নয়, এটি এক অভিশপ্ত আশ্রয়। এই ঘটনার পর তারা বাড়িটি ছেড়ে দেন। অদ্ভুত ব্যাপার হলো, এর কিছুদিন পর তাদের আরও একটি ছেলে সন্তান হয়, যার চেহারা ছিল হুবহু মৃত মাহিনের মতো, যেন মাহিনী আবার তাদের কোলে ফিরে এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের স্বাভাবিক যুক্তির বাইরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিয়াল সত্য ঘটনা নিয়ে। আপনার বিশ্বস্ত ডায়েরি অফ ডার্কনেস BD। আজকের ঘটনাগুলো যদি আপনার হৃদয়ে ভয়ের শিহরণ জাগিয়ে থাকে,
তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার ভয়ের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো। সাবস্ক্রাইব করুন ডায়েরি অফ ডার্কনেস বিডি। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবার ও আপনার স্বপ্ন যেন আল্লাহ হেফাজতে রাখেন। ডায়েরি অফ ডার্কনেস বিডি। আমি আনাজ হোসেন, আর আজকে আপনাদের শোনাতে চলেছি এমন একটি সত্যি ঘটনা যেটা আমার এক ঘনিষ্ঠ শ্রোতা ইমরান ছদ্মনাম আমাদের কাছে পাঠিয়েছেন। এই ঘটনাটা তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতা, যেটা সে কখনোই ভুলতে পারবে না। ঘটনার পটভূমি বাংলাদেশের উত্তরের একটি ছোট শহর ঠাকুরগাঁও। চারপাশে শীতল বাতাস, ধোঁয়াচ্ছন্ন সন্ধ্যা, আর তার মাঝখানে এক পুরনো পরিত্যক্ত বাড়ি। প্রথম রাতের অদ্ভুততা। ইমরান তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে। শহরে ভালো কলেজ না থাকায় তাকে ঠাকুরগাঁওয়ের চাচার বাসায় গিয়ে থাকতে হয়েছিল। চাচার বাসাটা একটু ভিন্ন ধরনের, শহরের একেবারে প্রান্তে, একটা পুরনো জমিদার বাড়ির মতো দেখতে, বিশাল দোতলা কাঠের বাড়ি। ইমরান প্রথম দিনেই লক্ষ্য করেছিল বাড়ির পরিবেশটা অদ্ভুত, যেন কোনো অজানা চোখ সব সময় তার গতিবিধি লক্ষ্য করছে। বাড়িতে চাচা চাচি ও তাদের একমাত্র মেয়ে ফারহানা থাকলেও সন্ধ্যা নামতেই পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে যেত। রাত 2:15 দরজা খোলার শব্দ। প্রথম রাতটা মোটামুটি ভালোই কাটল, কিন্তু পরের রাতেই শুরু হলো ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত আনুমানিক 2:15। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা খোলার শব্দে। কাঠের দরজা যেভাবে কাঁচ কাঁচ শব্দ করে খোলে, একদম সেই রকম। সে ভেবেছিল হয়তো চাচা কোথাও যাচ্ছেন, কিন্তু দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখল কোনো পা নেই, শুধু আলো আধারির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে দরজায় একটানা 3টা ঠকঠক শব্দ। ইমরান সাহস করে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আয়নার ভয়াল প্রতিচ্ছবি। পরদিন সকালে সে ঘটনাটা ফারহানাকে জানালো। ফারহানা একটু থমকে গিয়ে বলল, তুমি কি জানো, এই ঘরেই আমার খালাতো ভাই সুমন আত্মহত্যা করেছিল 5 বছর আগে। সেই রাতেই 2:15 ইমরান স্তব্ধ। আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ সে লক্ষ্য করল আয়নায় সে নিজেকে একা দেখতে পাচ্ছে না। পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে তাকিয়ে কিছুই নেই, পুরাতন ডায়েরির পৃষ্ঠা। এরপর থেকেই ইমরান প্রতিদিন রাত 2:15 অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে থাকল। একদিন সে ঘরে রাখা একটা পুরনো আলমারির ড্রয়ারে একটা ডায়েরি পায়। সেই ডায়েরি সুমনের। ডায়েরির পাতাগুলোতে শুধু একটাই লাইন বারবার লেখা, সে আসছে আমার জন্য, আমার ঘাড়ের পেছনে নিঃশ্বাস পড়ছে। রাতের ভয়, দিনের অবিশ্বাস। ইমরান চাচা চাচিকে সব বললেও কেউ বিশ্বাস করল না। উল্টো বলল, বাড়ির বাতাস খারাপ, দোতলার ঘরে কিছুদিন না থাকলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ইমরান জানে এই ব্যাপারটা বাতাস বা কল্পনা না, এটা কিছু একটা অসাধারণ। একদিন রাতে সে ভয় পাওয়ার বদলে ক্যামেরা সেট করল দরজার সামনে। সকালবেলা ভিডিও দেখে অবাক হয়ে গেল। 2:15 দরজাটা আপনা আপনি খুলছে, আর এক জোড়া পা ঘরের ভেতর আসছে, কিন্তু ক্যামেরার একদম মাঝখানে এসেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে। দুঃস্বপ্ন না বাস্তব? ঘটনাগুলো দিনে দিনে ভয়াবহ রূপ নিতে লাগল। ইমরান ঘুমের মধ্যেই হাঁটতে থাকে। একদিন চাচা তাকে বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জোর করে ঘরে নিয়ে আসে। ইমরান তখন ঘুমের মধ্যেই বলে ওঠে, ও বলেছে আমি যদি না যাই ওরা সবাইকে নিয়ে যাবে। ডায়েরির পাতায় লেখা, প্রতি রাতেই সে আসে, আমার গলায় হাত রাখে, আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। আমি মরতে চাই না, কিন্তু সে ছাড়বে না।
ইমরান চাচার কাছে আবার সব বললে এবার চাচা একটু থেমে যান। তিনি বলেন, হ্যাঁ, সুমন আমার ছোট ভাই ছিল। এই ঘরেই ঝুলে পড়ে মারা যায় রাত 2:15-তেই। ইমরান ঠিক করে এবার প্রমাণ দরকার। সে মোবাইল দিয়ে ক্যামেরা অন রেখে ঘুমায়। সকালে উঠে দেখে ভিডিওতে 2:15 দরজা নিজে নিজে খুলছে। একজোড়া অন্ধকারে ভেসে ওঠা পা ঘরের ভেতর ঢুকছে, কিন্তু এরপর ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। সে ফ্রেম বাই ফ্রেম দেখলে বুঝতে পারে দরজার ঠিক পেছনে দাঁড়িয়ে একজন ব্যক্তি, গলায় দড়ি বাঁধা, সাদা চোখ আর মুখ থেকে রক্ত ঝরছে। এক রাতে ঘুমের মধ্যে ইমরান উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ফারহানা তাকে দেখে ভয় পেয়ে চাচাকে ডাকে। ইমরান তখন ঘুমের মধ্যেই বলছিল, আমার সময় শেষ। সে বলেছে এবার ফারহানা যাবে, না হলে আমি। ফারহানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য ঘরে, কিন্তু ইমরান বুঝতে পারে এটা স্রেফ ঘর বা বাড়ির ব্যাপার না, এটা আত্মার প্রতিশোধ। চোখে ঘুম নেই, জানে কিছু একটা টুনাইট শেষ হবে। ঠিক 2:15 দরজা ধীরে ধীরে খুলে গেল। সামনে দাঁড়িয়ে সেই আত্মা, সুমন। চোখ লাল, চুল ভেজা, গলায় দড়ি, মুখে একটা অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে আসে। হঠাৎ ঘর ভরে যায় কান্নার শব্দে। মেয়ের, পুরুষের, শিশুর কণ্ঠ একসাথে মিলে কান্না করছে। ইমরান দৌড়ে জানালা দিয়ে বেরিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকাল, চাচা ইমরানকে পায় বারান্দার এক কোণে অজ্ঞান অবস্থায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন, এক্সট্রিম ট্রমা, হয়তো একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে। ইমরান এরপর কখনো ওই ঘরে ফেরেনি। চাচাও বাড়ি বিক্রি করে চলে যান ঢাকায়। আপনারা শুনছিলেন ডায়েরি অফ ডার্কনেস বিডি এর একটি ভয়ঙ্কর সত্যি কাহিনী। আমি আনাজ হোসেন আবার ফিরে আসব এমনই আরও এক রক্ত জমাট গলির গল্প নিয়ে। ভুলে যাবেন না, ভয় যদি পেতে চান তাহলে চোখ রাখুন ডায়েরি অফ ডার্কনেস বিডিতে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ভয়ের ডায়েরি তো এখনো অনেক বাকি। স্বাগতম ডায়েরি অফ ডার্কনেস বিডিতে। আমি আনাজ হোসেন। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অ্যাম্বুলেন্স, কিন্তু সেটা সাধারণ নয়। এই অ্যাম্বুলেন্সে একবার উঠলে কেউ আর জীবিত ফিরে আসে না। ভূতের গল্প বললে সবাই ভাবেন পুরনো বাড়ি, কবরস্থান কিংবা জঙ্গলে কিছু ঘটেছে, কিন্তু কখনো কি ভেবেছেন শহরের মধ্যেই একটা চলমান ভূত থাকতে পারে? চলুন শুনে নিই ইমনের পাঠানো তার নিজের জীবনে ঘটে যাওয়া সেই অশরীরী গল্প। প্রথম পরিচয়, অ্যাম্বুলেন্স ড্রাইভারের চাকরি। ইমন ঢাকার একজন তরুণ। সদ্যে বেকার অবস্থা কাটিয়ে একটি প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের চাকরি পায়। সাধারণত রাতের শিফটে থাকে, কারণ সে বেশি আয় করতে চায়। রাতের শিফটে কম লোক থাকে, তাই রাস্তাও ফাঁকা থাকে। প্রথম 2 সপ্তাহ সবকিছু ভালোই চলছিল। তবে হাসপাতালের গ্যারেজে রাখা একটি পুরনো অ্যাম্বুলেন্স, যার নাম্বার প্লেট ছিল ঢাকা.336, সেটা কেউ চালাতে চায় না। কারণ সেই অ্যাম্বুলেন্সে একবার একসাথে 3 জন রোগী মারা গিয়েছিল। তারপর থেকে সে গাড়িতে কেউ যেতে চায় না। তবে ইমন ভয় পায় না। তার মাথায় টাকার দায়িত্ব। সে চ্যালেঞ্জ নেয়, সেই অ্যাম্বুলেন্সই সে চালাবে। প্রথম রাত, ঢাকা মেডিকেল নিতে হবে। রাত 1:30। হঠাৎ ওয়ার্ড বয় জানায় একজন রোগীর অবস্থা খুব খারাপ,
তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে হবে। গাড়ি নিয়ে বের হয় ইমন, সাথে পেছনে থাকা নার্স আর রোগীর আত্মীয়। মিরপুর থেকে শুরু করে বাড্ডার দিকে যেতে যেতে হঠাৎ নার্স চিৎকার দেয়, ড্রাইভার ভাই, গাড়ির পেছনে আরেকজন রোগী উঠেছে, কে? আইমান অবাক হয়ে ফিরে দেখে আসলেই পেছনে এক সাদা শাড়ি পরা নারী বসে আছে, কিন্তু তোলে তো একজনই উঠেছিল। আইমান গাড়ি থামিয়ে পেছনে যায়, কেউ নেই, কেউ উঠতেও দেখেনি। সেই নার্স হাইস্টেরিয়ায় চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। রোগীকে নিতে গিয়ে যা দেখল। পরদিন আবার একটা কেস আসে। বলা হয় কমলাপুরের একটি বাসায় হঠাৎ এক বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ডেথ সার্টিফিকেট সহ তাকে হাসপাতাল আনতে হবে। আইমান অ্যাম্বুলেন্স নিয়ে যায়। বাসায় গিয়ে দেখে সবাই কাঁদছে। মৃতদেহ স্ট্রেচারে তুলে দিল তারা। এক মহিলা কাঁদতে কাঁদতে বলে, ভাই, মায়ের শরীরটা ভালো করে ঢেকে দিন, রাতটা ঠান্ডা। আইমান কাচুমাচু মুখে মরদেহ নিয়ে আসে। হাসপাতালে পৌঁছে লাশ নামাতে গেলে সবাই বলে, আপনি তো কাউকে আনেননি। আইমান বলেন, মরদেহ তো উঠানো আছে পেছনে। পেছনে দরজা খুলে দেখেন, স্ট্রেচার খালি, কফিন ফাঁকা, রক্তের দাগ নেই, কাপড়ও নেই। ইমন ভয় পায়। সে মোবাইল দিয়ে রাতে গাড়ির ক্যামেরায় সব রেকর্ড করে। সেই রাতে কোনো রোগী না থাকলেও ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধা মহিলার ছায়া গাড়ির পেছনের আসনে বসে আছে। মাঝে মাঝে উল্টো ঘুরে তার দিকে তাকিয়ে আছে। রাতের শেষ ভাগে স্পষ্ট দেখা যায় সে ছায়া ধীরে ধীরে সামনে চলে আসে এবং এক ফ্রেমে হঠাৎ ড্রাইভারের গলায় হাত বাড়িয়ে দেয়। ইমন আর ভিডিও শেষ দেখতে পারে না। চূড়ান্ত রাত, তুই আমার গাড়ি চালাবি না। শেষ রাতে ইমন কাজ ছেড়ে দিতে চায়, কিন্তু অফিস বলে, আজকে শেষ ডিউটি করো, তারপর চাকরি ছাড়ো। রাত 2:20 একটি ফোন আসে। একজন পথচারী অ্যাক্সিডেন্টে পড়েছে, গুলশান 1 নম্বরে, তাড়াতাড়ি আনুন। ইমন গাড়ি নিয়ে যায়, কিন্তু গুলশানে পৌঁছে সে দেখতে পায় রাস্তায় কেউ নেই। পিছনের দরজা আপনা আপনি খুলে যায়। স্ট্রেচার নিজে নিজে বাইরে পড়ে যায়। গাড়ির সামনে দাঁড়িয়ে একজন মানুষ, গলায় রক্ত, চোখ ফাঁকা, দাঁত বার করে হাসছে। সে বলে, তুই আমার গাড়ি চালাবি না বলেছিলাম, এখন তুই যাবি আমার সাথে। ইমন দৌড়ে পালাতে গিয়ে গলিতে পড়ে যায়। এরপর সে জ্ঞান হারায়। এক পথচারী সকালে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে, উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের নিরাপত্তার রেজিস্টারে দেখা যায় ঢাকা ডেইডাউল 332 নম্বরের অ্যাম্বুলেন্সটি 4 বছর আগেই স্ক্র্যাপ করে ফেলা হয়েছে, এখন সেটি অস্তিত্বে নেই। তাহলে ইমন যে গাড়ি চালাচ্ছিল সেই গাড়ি কোথা থেকে এলো? মৃত্যুর অ্যাম্বুলেন্সে। এই ছিল আজকের ভ্যালো কাহিনী, ডায়েরি অফ ডার্কনেস বিডি থেকে। একটা পুরনো নম্বর প্লেট, একবারের জন্য চালানো অ্যাম্বুলেন্স, আর ফিরে পাওয়া যায় না। আমি আনাজ হোসেন, ভয় আর বাস্তবতার মাঝের সীমানা থেকে আবার আসব এমনই এক গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ভয়ের ডায়েরি তো এখনো অনেক বাকি। শোনাচ্ছি একটি আসল ঘটনা যা ঘটেছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। গল্পটি পাঠিয়েছেন অনিক হোসেন, ছদ্মনাম ব্যবহার করেছেন রায়হান। আমি তখন কলেজ ফাইনাল ইয়ার। কোরবানির ঈদের ছুটি চলছিল। শহর থেকে আমাদের গ্রামে গিয়েছিলাম। নাম সোনাকান্দা। এটা একটা ছোট নিরিবিলি গ্রাম, তবে আশেপাশের লোকেরা বলে এই গ্রামে কিছু ঘটে। আমার মামা বাড়ি ওখানে। মামা খালাতো ভাই বোনরা মিলে বেশ ভালোই সময় কাটছিল। গ্রামের পাশেই একটা পুরনো জরাজীর্ণ আম বাগান, যেটা কেউ সন্ধ্যার পর পাশ কাটিয়ে যায় না। লোকজন বলে ওখানে রাতে সাদা ধুতি পরা এক বুড়োকে হাঁটতে দেখা যায়।
আমার খালাতো ভাইদের মতে এগুলো গাঁজাখুরি কথা। আমি নিজেও সেসব পাত্তা দিইনি। কিন্তু এক রাতে সব বদলে গেল। রাতটা ছিল অমাবস্যা রাত 2টার মতো হবে। আমি, আমার খালাতো ভাই জুবায়ের আর মামাতো ভাই হাসান আমরা গল্প করছিলাম ছাদে বসে। হঠাৎ আমরা নিচে বাগান পাশ থেকে গরুর মতো গর্জনের মতো আওয়াজ পেলাম। হাসান তো সাথে সাথেই বলল, এইটা সেই আম বাগানের দিক থেকে আসছে। আমরা প্রথমে ভাবলাম কেউ গরু নিয়ে যাচ্ছে বা জঙ্গলি কিছু হতে পারে, কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে গ্রামের লোকদের সব গরু পাঠা কোরবানির আগের দিনেই বিক্রি হয়ে গেছে। ভোরবেলা খবর এলো, পাশের বাড়ির এক বৃদ্ধ লোক আব্দুল হাকিম চাচা হঠাৎ পাগলের মতো আচরণ করতে শুরু করেছেন। চিৎকার করে বলছেন, ও এসে গেছে, ও ফিরে এসেছে। তিনি আরও বললেন, পুকুরের পাশে আমি ওর মাথা কেটে পুঁতে রেখেছিলাম, এখনো ফিরছে। পুরো গ্রাম স্তব্ধ। আমরা বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। হাসান তখন বলল, তুমি রায়হান না? আজ রাতেই চল আমবাগানে, দেখি কি হয়। আমি রাজি হলাম। ঠিক করলাম রাত 3টার সময় যাব। রাত 3টার সত্য। আমরা 3জন মোবাইল টর্চ জ্বালিয়ে আমবাগানে ঢুকলাম। হাওয়ার শব্দ, ঝিঁঝি পোকাদের ডাক, আর অদ্ভুত একটা ঘ্রাণ, যেন কাঁচামাটির সাথে রক্তের গন্ধ মিশে গেছে। হঠাৎ হাসান থেমে গেল, গলা শুকিয়ে বলল, দেখ, ওই ডালটায় কিছু ঝুলছে না। আমি টর্চ মারতেই দেখি একটা ধুতি পরা অবয়ব আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে। সে বলছে, তোমরা আমায় কবর দাওনি, আমি শান্তি পাইনি। আমরা তো ভয়ে দৌড় দিতে গিয়েও দেখি আমাদের পা যেন কেউ ধরে রেখেছে। আমি প্রাণপণে রায়হান বলে ডাকলাম, তখনই জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলে দেখি আমি ঘরেই আছি, চারপাশে মামা, খালা। আমাকে বলেন, আমাকে পুকুর পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও চমকে গেলাম যখন শুনলাম আমবাগান কাটা পড়েছে আজ থেকে 20 বছর আগে। ওই জায়গায় আর আম গাছই নেই। কিন্তু আমি, হাসান আর জুবায়ের 3জনেই স্পষ্ট মনে করতে পারছি সেই আমবাগানের প্রতিটি গাছ, তার ছায়া, বাতাসের আওয়াজ। সত্য কি ছিল? কয়েকদিন পরে আমরা খুঁজতে যাই গ্রামের পুরনো রেকর্ড। জানতে পারি এক বৃদ্ধ লোক এই আমবাগানে বহু বছর আগে আত্মহত্যা করেন। শোনা যায় তিনি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে পুকুর পাড়ে নিজের মাথা নিজেই কেটে ফেলেন। তার লাশ কেউ খুঁজে পায়নি। আজও যদি গভীর রাতে সোনাকান্দা গ্রামে কেউ ঘুরে যায়, মাঝে মাঝে শুনতে পায় সেই গর্জন আর দেখতে পায় সেই ধুতিপাড়া বৃদ্ধকে। আর আমি, রায়হান, এখনো মাঝে মাঝে ঘুম ভেঙে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে কেউ ফিসফিসিয়ে বলছে, আমার মাথাটা এখনো খুঁজে পাওনি। তবে বন্ধুরা, সত্যি কি সেই আমবাগান এখনো নেই, নাকি আমাদের চোখে ধোঁকা দেওয়া হচ্ছে? তুমি যখন রাতে ঘুমাবে ঠিক তখনই হয়তো সে দাঁড়িয়ে থাকবে তোমার খাটের পায়ে। এখনই সাবস্ক্রাইব করে নাও। এখানে গল্প নয়, অন্ধকারের ডায়েরি খোলা হয়। ডায়েরি অফ ডার্কনেস, BD। আমরা আছি অন্ধকারের ঠিক পাশে।